প্রথমে আমরা জানবো ন্যারেশন কি। ন্যারেশন হলো কোনো বক্তার বক্তব্যকে অন্য কোনো ব্যক্তির কাছে প্রকাশ করার পদ্ধতি। এটি প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডিরেক্ট স্পিচ, দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। পরীক্ষায় সাধারণত ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ কিভাবে করতে হয় সেটি প্রশ্নে আসে। আজকে আমরা সেটি শিখব। প্রথমে চলো জানি ডিরেক্ট স্পিচ কি। বক্তা যা বলেছেন তা হুবহু কোনো পরিবর্তন না করে প্রকাশ করা, এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচ সর্বদা ইনভার্টেড কমার মধ্যে থাকে। ফর এক্সাম্পল, হি সেড আই এম রিডিং আ বুক। সে বলেছিল আমি বই পড়ছি। এখানে কমার পরে ইনভার্টেড কমা এবং এর ভিতরে ইনভার্টেড কমার ভিতরে অংশ আছে আই এম রিডিং আ বুক। এই সেন্টেন্সটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তা এখানে যা বলেছে তা সরাসরি এবং একই রকম ভাবে কোনো পরিবর্তন ছাড়াই লেখা হয়েছে। এটাকে বলে ডিরেক্ট স্পিচ। দ্বিতীয়ত ইনডিরেক্ট স্পিচ, বা যাকে বাংলায় বলা হয় পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্যকে নিজের ভাষায় মূল অর্থ অক্ষুণ্ণ রেখে প্রকাশ করা। এখানে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা হয় না। ফর এক্সাম্পল, উপরের এই ডিরেক্ট স্পিচটিকে যদি এখানে লিখি তাহলে হয় হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। এখানে আই এম রিডিং আ বুক, ডিরেক্ট স্পিচের যে লাইনটি ছিল সেটাকে লিখেছি হি ওয়াজ রিডিং আ বুক। অর্থাৎ এখানে ইনডিরেক্ট করা হয়েছে, তার ফলে এখানে কোনো ইনভার্টেড কমা নেই। এবং বক্তার বক্তব্যকে আমরা ঠিক সে যেভাবে বলেছে তিনি সেভাবে না বলে নিজের ভাষায় বলেছি। প্রথম ডিরেক্ট স্পিচের যে সেন্টেন্সটি আছে সেটিতে বলা হয়েছে হি সেড আই এম রিডিং আ বুক। সে বলেছিল আমি একটা বই পড়ছি। আর এখানে বলা হয়েছে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। সে বলেছিল সে একটি বই পড়ছে। এবং আমরা পরীক্ষায় সাধারণত এইভাবে আমাদের প্রশ্ন আসবে যে ডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো, এবং এইভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং আজকে আমরা শিখবো যে আসলে ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্টে পরিবর্তন করা যায় সেটি। তাই প্রথমে আমাদের জানতে হবে রিপোর্টেড স্পিচ কি। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কমার পরে এবং ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ। রাহিম সেড আই এম বিজি নাও। এখানে সেড হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং এরপর একটি কমা এবং তারপর আছে ইনভার্টেড কমা। এইখানে ইনভার্টেড কমার ভিতরে যে লাইনটি আছে সেটি হচ্ছে আই এম বিজি নাও, এবং এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ। অর্থাৎ ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকে সেটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ। এখানে আই এম বিজি নাও রিপোর্টেড ক্লোজ বা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি। ডিরেক্ট স্পিচের যে অংশটি ইনভার্টেড কমার বাইরে থাকে সেই অংশের মূল ক্রিয়াপদটিকে রিপোর্টিং ভার্ব বলে। এখানে ইনভার্টেড কমার ভিতরে আছে আই এম বিজি এবং ইনভার্টেড কমার বাইরে আছে হি সেড, এবং হি সেড এখানে মূল ক্রিয়াপদ হচ্ছে সেড, এবং এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, এবার আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব কি সেটি জেনেছি। এবার আমরা আসলে জেনে নেই প্রথমে যে আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে কি কি করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করার সময় আমাদেরকে রিপিটেড ভার্ব চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে সেটি চেঞ্জ করব। টেন্স চেঞ্জ, তারপরে পার্সন চেঞ্জ এবং স্পেশাল কিছু ওয়ার্ড আছে যেগুলো চেঞ্জ করতে হয়। এবার এগুলো ধারাবাহিকভাবে আজকে শিখবো। নেশন রুলস ফর ডিফারেন্ট সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্স কয়েক প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে নেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যে চেঞ্জ করা হয় সেটিরও বিভিন্ন প্রকার আছে, চেঞ্জ করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমেই দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো আছে অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য। এই ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিভাবে পরিবর্তন করা যায়। যারা জানো না যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ সাধারণভাবে কেউ কোনো কিছু বলে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কোনো প্রশ্ন থাকে না কিংবা অবাক করার মতো কোনো কথা থাকে না বা আদেশ উপদেশ কিছু থাকে না, একদম সাধারণ বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব যে পরিবর্তন সেটি করতে হলে
ডিরেক্ট স্পিচে যদি সেড টু দেওয়া থাকে, তার পরিবর্তে ইনডিরেক্ট স্পিচে টোল ব্যবহার করি। হি সেড টু মি, হি টোল্ড মি। এখানে সেড এর পরিবর্তে আমরা ডিরেক্ট ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করেছি তখন আমরা টোল্ড ইউজ করেছি। টোল্ড, সেড এর পরিবর্তে টোল্ড। সেড যদি থাকে, শুধু সেড যদি থাকে এবং এর উপর যদি অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে সেট অপরিবর্তিত রাখা যায়। হি সেড, হি সেড। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হি সেড হয়েছে। যদি সেজ টু থাকে, এর পরিবর্তে টেলস ব্যবহার করা যায়। হি সেজ টু মি, হি টেলস মি। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি টেল বা টোল্ড নেই রিপোর্টেড ভার্ব হিসেবে, এরপরে অবশ্যই আমাদেরকে কি অবজেক্ট থাকতে হবে, যেমন মি, হিম, দ্যাম ইত্যাদি। আর যদি সেট নেই তাহলে অবজেক্ট না দিলে হবে, কিন্তু টেল বা টোল্ড ব্যবহার করলে আমাদেরকে অবশ্যই একটি অবজেক্ট লাগবে। কনজাংশনের ব্যবহার অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন এই কমার পরিবর্তে এখানে আমরা দ্যাট ইউজ করি। অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যায় এবং এখানে ইনভার্টেড কমার শুরুতে দ্যাট ইউজ করি। হি সেড, হি সেড। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এবার বাকি অংশ আমরা এখানে চেঞ্জ করেছি, হি উইল উইন। এবং এই দ্যাট কনজাংশন ইউজ করি আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আহ, সামনে আরো কিছু সেন্টেন্স আছে দেখবো। কিছু ব্যতিক্রম রয়েছে যদি রিপিটিং বা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, যেমন সেস, টেলস, উইল সে। তবে রিপিটেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। হি সেস আই এম রাইটিং এ লেটার, হি সেস দ্যাট হি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা, এটা পরে দেখবো। ইন্টারগেটিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রশ্নবোধক বাক্যকে একটি সাধারণ অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হয়। ইন্টারগেটিভ বাক্য মানে আমরা জানি যে আসলে যেখানে প্রশ্ন করা হয় সেটাকে বলা হয় ইন্টারগেটিভ বাক্য। এবং ইনডিরেক্ট করার সময়, অর্থাৎ যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, সেই সময় প্রশ্নবোধক বাক্যটি আর প্রশ্নবোধক রাখা যায় না। এটিকে অ্যাসার্টিভ বা সাধারণ বাক্যে রূপান্তর করতে হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস আস্ট, ইনকোয়ার অফ অথবা ইনকোয়ার অফ। অর্থাৎ এখানে আমরা নিতে পারি আস্ট, পাস্ট টেন্স আস্ট, ইনকোয়ার্ড অফ নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, আস্ট অথবা ইনকোয়ার্ড অফ। এবং তারপর অবজেক্ট যদি থাকে, তারপর ইফ এবং ওয়েদার নিতে পারি। ইন্টারগেটিভ থেকে যখন আমরা অ্যাসেটিভ তৈরি করি ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করার সময়, সেক্ষেত্রে আমাদেরকে দুটি স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথম স্ট্রাকচার, যখন প্রশ্নটি একদম এরকম প্রশ্ন থাকে যে শুধুমাত্র হ্যাঁ বা না উত্তর দেওয়া যায়, সেই ক্ষেত্রে এটা ইউজ করি এই স্ট্রাকচার। এবং যদি প্রশ্নে ইন্টারগেটিভ প্রোনাউন থাকে, ইন্টারগেটিভ প্রোনাউন অর্থাৎ হোয়াট, হুইচ, হু, হোয়ার এগুলো থাকে, তাহলে এই স্ট্রাকচার ইউজ করি। প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস আস্ট। এখানে আস্ট হবে আস্ক, অর্থাৎ পাস্ট টেন্সে চলে যাবে। এবং ইনকোয়ার থেকে হবে ইনকোয়ার্ড অফ এবং অবজেক্ট যদি থাকে। তারপরে ইফ অথবা ওয়েদার নিতে পারি। তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। হি আস্ট, এখানে আমরা টোল্ড বা সেড এর পরিবর্তে আস্ট নিয়েছি, হি আস্ট। তারপর কি অবজেক্ট মি, এবং তারপর ইফ অথবা ওয়েদার, এখানে ইফ নিয়েছি, ইফ। তারপর রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্ট থাকে সেটি, এবং যে ভার্ব থাকে সেটি নেই, এবং অতিরিক্ত অংশ এখানে লিখে দিই। আর যদি ইন্টারগেটিভ প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ইউজ করি। সাবজেক্ট প্লাস আস্ট অথবা ইনকোয়ার্ড অফ প্লাস অবজেক্ট যদি থাকে। এবং এইখানে শুধু একটু চেঞ্জ হয় যে ইফ বা ওয়েদারের পরিবর্তে এইখানে আমরা ইন্টারগেটিভ প্রোনাউনটি সরাসরি লিখি। এখানে আর ইফ বা ওয়েদার নেই না। এবং তারপরে রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন, সেগুলো লিখে দিই। শি আস্কড হিম ওয়্যার হি হ্যাড বিন দ্যাট ডে। এই প্রথম স্ট্রাকচার এবং দ্বিতীয় স্ট্রাকচার প্রায় সেম,
শুধু এখানে ইফ আছে, আমরা ইফ আছে, এবং এখানে ইফ এর পরিবর্তে দ্বিতীয় স্ট্রাকচারে আমরা ইফ এর পরিবর্তে ওয়্যার নিয়েছি। অর্থাৎ যেই প্রোনাউনটি দেওয়া থাকে, যে ইন্টারগেটিভ প্রোনাউনটি দেওয়া থাকে সেটি নেই। এবার কোন সময় আমরা ইফ ওয়েদার ইউজ করবো এবং কোন সময় ইন্টারগেটিভ প্রোনাউন সরাসরি লিখে দিব সেটি আমরা ডিটেলস জানবো আরো পরে। তারপর আমরা জেনে নিই যে যদি ইন্টারগেটিভ প্রোনাউন দেওয়া থাকে সেক্ষেত্রে ইন্টারগেটিভ প্রোনাউনটি ইফ বা ওয়েদারের পরিবর্তে সরাসরি ব্যবহার করি, এবং যদি ইন্টারগেটিভ প্রোনাউন না দেওয়া থাকে তাহলে সেখানে আমরা ইফ নিই দ্যাট এর পরিবর্তে। আচ্ছা, চেঞ্জিং অফ রিপিটিং ভার্ব সেড এবং সেড টু এর পরিবর্তে আমরা সবসময় আস্কড বা ইনকোয়ার্ড অফ ওয়ান্টেড টু নো বা ডিমান্ডেড ব্যবহার করতে পারি। তবে যেহেতু আস্ট ব্যবহার করা সিম্পল, আমরা এটাই ব্যবহার করতে পারি। সেড বা সেড টু এর পরিবর্তে সবসময় আস্ট। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে প্রশ্ন করছে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। এই সেড টু এর পরিবর্তে এখানে লিখেছি আস্ট। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেন। ইনভার্টেড কমা তুলে দিতে হবে এবং প্রশ্নের ধরন অনুযায়ী কনজাংশন বসাতে হবে। যদি প্রশ্নের ধরন হয়, এখন আমরা দেখবো যে আসলে বলছিলাম যে দুইটা স্ট্রাকচার আছে। একটা স্ট্রাকচারে আমরা ইউজ করি ইফ দ্যাট এর পরিবর্তে, এবং আরেকটা স্ট্রাকচারে ইউজ করি রিলেটিভ প্রোনাউন সরাসরি। তো কোনটা কোন সময় বসে সেটা দেখবো। যদি প্রশ্নের ধরন হয় ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নটির উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার ইউজ করা যায়। অর্থাৎ প্রশ্নটি যদি শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে অ্যাম, ইজ, আর, ডো, হ্যাভ, ক্যান, উইল ইত্যাদি, এগুলো দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার ইউজ করতে পারি। আর প্রশ্নগুলো যদি শুরুতে ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হু, হোয়াট, হোয়ার, হোয়েন ইত্যাদি, সেই ক্ষেত্রে দ্যাটের পরিবর্তে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি সরাসরি বসে দেয়। অর্থাৎ দ্যাট বা ইফ কোনোটাই বসে না, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে দ্যাট বা ইফ এর পরিবর্তে। এক্সাম্পলস: দ্য মাদার সেড টু হার সন্স, আর ইউ হাংরি নাও। এখানে প্রশ্ন করছে আর ইউ হাংরি নাও, তুমি কি এখন ক্ষুধার্ত। আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্ন করছে। সো এই জন্য দ্য মাদার আস্ট, এখানে আস্ট লিখেছি, এবং তারপর যাকে প্রশ্ন করছে হারসন, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, হারসন লিখেছি। এবার আমরা দেখবো যে প্রশ্নটা আসলে কি ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায়। আর ইউ হাংরি নাও, তুমি কি এখন ক্ষুধার্ত। এখানে হ্যাঁ হ্যাঁ বলা যায় অথবা না বলা যায়, অর্থাৎ ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায়। তাছাড়া এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই প্রথমে, তাই এখানে আমরা দ্যাটের পরিবর্তে ইফ ইউজ করতে পারি। The mother asked her son if he was hungry then. The traveler said to the guide, where is the nearest hotel? এখানেও প্রশ্ন করেছে, তাই asked নিয়েছে, এবং the guide এটা হচ্ছে অবজেক্ট, গাইডকে প্রশ্ন করেছে এবং এখানে লিখেছে অবজেক্ট। খেয়াল রাখতে হবে যে এখানে আমরা অবশ্যই টু ইউজ করবো না, asked নিলে আর টু দেওয়া লাগে না। Where is the nearest hotel? এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আছে, অর্থাৎ প্রশ্ন করছে তবে ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আছে, তাই এখানে আমরা ইফ বা দ্যাট নিব না। ওয়্যারটি, ওয়্যার প্রোনাউনটি সরাসরি লিখে দিব। এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন এবং এটা সরাসরি লিখে দিয়েছি। দ্য ট্রাভেলার আস্কড দ্য গাইড হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ওয়াজ। আর কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকবে না, তার পরিবর্তে ফুল স্টপ বসিয়ে দিব। সেন্টেন্স স্ট্রাকচার আর চেঞ্জিং কোয়েশ্চেন মার্ক। ইনডাইরেক্ট নিরেশন আগেই বলেছি যে বাক্যটিকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, প্রশ্নবোধক থাকলেও সেটি আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করব, এবং প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে তার পরিবর্তে ফুল স্টপ বসাতে হবে। এবার দেখবো যে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক বাক্য, যেখানে আনন্দ, উল্লাস, দুঃখ, যন্ত্রণা, বিস্ময়, আশ্চর্য, প্রশংসা প্রকাশ করা হয়, সেগুলো কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। এই সময়, অর্থাৎ যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি নারেশনের ক্ষেত্রে, সে সময় সেট বা সেট টু এর পরিবর্তে বক্তার আবেগ অনুভূতি অনুযায়ী নিম্নলিখিত ভার্বগুলো ব্যবহার করতে হবে। যদি আনন্দ উল্লাস বোঝায় সেই ক্ষেত্রে আমরা সেট টু এর পরিবর্তে ইউজ করি এক্সক্লেমড উইথ জয়। দুঃখ যন্ত্রণা বোঝালে এক্সক্লেমড উইথ সরো। বিস্ময় বা আশ্চর্য সারপ্রাইজ এরকম কিছু বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। প্রশংসা বোঝালে প্রেজড বা এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ লিখতে পারি, সেড টু এর পরিবর্তে বা টোল্ড এর পরিবর্তে।
ইনভার্টেড কমা তুলে দিতে হবে এবং তার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দ্যাট ইউজ করতে পারি। ইনডিরেক্ট ন্যারেশনে অবশ্যই বাক্যটিকে অ্যাসার্টিভ স্ট্রাকচারে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে কিছু ওয়ার্ড থাকে, হুরে, অ্যালাস, হোয়াটে অ্যান্ড হু, ওয়াও, এবং এখানে যে স্ট্রাকচার থাকে সেন্টেন্সে সেটি অ্যাসার্টিভ থেকে ভিন্ন হয়। কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তখন এটাকে এমনভাবে চেঞ্জ করবো যেন সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ সাধারণ একটা বিবৃতিমূলক বাক্য হয়ে যায়। সেক্ষেত্রে হুরে থাকলে আমরা ইউজ করতে পারি এক্সক্লেম উইথ জয়, অ্যালাস থাকলে ইউজ করি এক্সক্লেম উইথ সরো, হোয়াট এ অ্যান্ড হাউ। যদি হুডে থাকে তাহলে আসলে আমরা আনন্দ প্রকাশ করি, হুডে দিয়ে আমরা আনন্দ প্রকাশ করি। তাই এই সময় আমরা টোল বা সেডের পরিবর্তে ইউজ করতে পারি এক্সক্লেমড উইথ জয়। আর অ্যালার্স থাকলে আমরা আসলে দুঃখ প্রকাশ করি, তাই এক্সট্রা অ্যালার্সের পরিবর্তে ইউজ করি এক্সক্লেমড উইথ সরো। হোয়াট এ অ্যান্ড হাউ এগুলো থাকলে হোয়াট এ, হোয়াট অ্যান্ড হাউ, এরকম ওয়ার্ড আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে তখন ইউজ করি যখন আমরা আসলে অবাক হই, আশ্চর্য হয়ে কিছু দেখে। তাই এই শব্দগুলো পরিবর্তে এই শব্দগুলো উঠে যায় এবং এর পরিবর্তে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বেরি বা গ্রেড বসাতে হবে। তো সেটা ডিপেন্ড করে যে হোয়াট এ এন নাকি হাউ। হাউ থাকলে আমরা বেরি ইউজ করি এবং হোয়াট এ এন থাকলে গ্রেট ইউজ করি। ও ওয়াও এগুলো থাকলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ লিখতে পারি। যদি হোয়াট এ বা হোয়াট এন থাকে তাহলে নাউনের আগে আমরা গ্রেড বসাই, এবং হাউ থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বেরি বসে। কিছু এক্সাম্পল দেখে নিই এবার। দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সেটি বলল, হুররে আমরা খেলায় জিতে গেছি। তো যেহেতু হুররে আছে তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এটাকে আমরা যখন ইন্ডিকেট করব তখন এই জন্য কি লিখবো, উড়ে যাচ্ছে মানে আনন্দ প্রকাশ করেছে, তাই এখানে লিখতে পারি এক্সক্লেমড উইথ জয়, তারপরে দ্যাট। এবার হুডেটা আর বসবে না, ইনডিরেক্ট নারেশনে হুডে আর থাকে না। তারপরে এই বাকি অংশটাকে আমরা চেঞ্জ করে দিব, দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হি সেড অ্যালাস আই এম রুইন্ড। অ্যালাস আছে তার মানে দুঃখ প্রকাশ করেছে, তাই সেটার পরিবর্তে কি লিখবো এক্সক্লেমড উইথ গ্রিফ বা এক্সক্লেমড উইথ সরো, তারপরে দ্যাট। সেড হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট আ বা হোয়াট এম থাকলে ধরে নিব যে সেখানে আসলে বিস্ময় বোঝানো হয়েছে, তাই এখানে লিখতে পারি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ক্যাপ্টেন সেড ব্রাভো। এখানে বলছে শাবাশ, ইউ হ্যাভ প্লেড ওয়েল, এখানে প্রশংসা করছে এবং এক্সক্লেমেশন মার্ক আছে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এখানে আমরা লিখতে পারি অ্যাপ্লাউডেড। যদি প্রশংসা করে সেই ক্ষেত্রে অ্যাপ্লাউডেড এই ভার্বটি ইউজ করতে পারি। তারপর সেইং দ্যাট। এবার দেখবো যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আগে আগে সেটা জানি। যদি কোনো বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় সেই ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স তো আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায়। ইনডাইরেক্ট নারেশন এই বাক্যকে কি অ্যাসার্টিভ বাক্যের মধ্যে প্রকাশ করতে হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেও সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো প্রকাশ করি। তো প্রথমে আমরা দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব থাকে সেটাকে কিভাবে চেঞ্জ করি। সেট টু বা সেট বা সেট টুর পরিবর্তে বক্তার আবেগ বা উদ্দেশ্য হচ্ছে নিম্নলিখিত ভার্বগুলো ব্যবহার করতে হবে। যদি আদেশ বোঝায়, অর্ডার বোঝায়, সেক্ষেত্রে অর্ডার ব্যবহার করি সেট টু বা টোলের পরিবর্তে। অনুরোধ যদি বোঝায় সেক্ষেত্রে রিকোয়েস্টেড ব্যবহার করি বা বেগড ব্যবহার করা যেতে পারে। আর উপদেশ বোঝানো হলে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স উপদেশ বোঝানো হলে অ্যাডভাইসড ইউজ করতে পারি সেট বা টোলের পরিবর্তে। নিষেধ বোঝানো হলে ফরবেড, প্রোহিবিটেড বা অর্ডার নট টু এগুলো ইউজ করতে পারি। যারা ইম্পারেটিভ সেন্টেন্স চিনো না তাদেরকে বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত ভার্বটি প্রথমেই থাকে, অথবা প্রথমে ভার্ব না থাকলেও ভার্বের আগে কাইন্ডলি, প্লিজ এগুলো থাকতে পারে। তবে মেইন থিম হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা অনুরোধ বা উপদেশ বা নিষেধ বোঝায়। ইনভার্টেড কমা তুলে দিতে হবে, ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ তৈরি করতে হবে, এই টুই কনজাংশনের কাজ করে। অর্থাৎ আমরা যেমন দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে
ইন্ডিক থেকে ডিলিট করার সময় দ্যাট ইউজ করি কনজাংশন হিসেবে। এখানে ইউজ করতে হয় ইম্পেরেটিভ সেন্টেন্স থাকলে সেটা সেখানে ইউজ করতে হয় টু। যদি প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টু, এবং যদি প্রথমে নেগেটিভ ভার্ব থাকে, ডো নট বা নেভার দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কনজাংশন হিসেবে ইউজ করতে হয় নট টু। ডো নট এবং নেভার যদি ইম্পেরেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেখানে বিশেষ পরিবর্তন করতে হয়। ডো নট বা ডন্ট যুক্ত নেগেটিভ ইম্পেরেটিভ সেন্টেন্সকে দুইভাবে পরিবর্তন করা যায়। আচ্ছা, যদি ডো নট থাকে সেক্ষেত্রে আমরা যদি ফরম্যাট ইউজ করি, রিপোর্টিং ভার্ব হিসেবে ফরম্যাট ইউজ করি, সেই সময় ডো নট উঠে যায় এবং তার পরিবর্তে শুধু টু বসে। হি সেড ডো নট রান। এখানে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে ইউজ করেছি ফরম্যাট, তাই ডো নট উঠে গেছে এবং তার পরিবর্তে টু প্লাস ভার্ব নিয়েছে। হি ফরম্যাট মি টু রান। যদি অর্ডার্ড বা টোল্ড বা অ্যাডভাইসড ইউজ করি রিপোর্টিং ভার্ব হিসেবে, সেই সময় শুধু ডো উঠে যায় এবং এর পরিবর্তে নট টু বসে। হি সেড ডো নট রান, হি টোল্ড মি নট টু রান। অর্থাৎ যখন আমরা অর্ডার, টোল্ড বা অ্যাডভাইস ইউজ করি রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এবং যদি ডো নট থাকে, সেই সময় শুধু ডো উঠে যায় এবং নট, তারপরে একটা টু নেই কনজাংশন হিসেবে এবং ভার্বের বেস ফর্ম নেই। কিন্তু যদি ফরম্যাট ইউজ করি সেই ক্ষেত্রে শুধু, সেই ক্ষেত্রে ডো নট পুরোটাই উঠে যায় এবং এর পরিবর্তে টু ইউজ করি। হি সেড ডো নট রান, হি ফরব্যাড মি টু রান। এখানে টু প্লাস ভার্ব নিয়েছে। স্যার, ম্যাডাম বা প্লিজ বা কাইন্ডলি থাকলে এর পরিবর্তন, বাকি স্যার ম্যাডাম থাকলে রিপিটিং ভার্বের পরে রেসপেক্টফুলি বা পোলাইটলি ইউজ করতে হয়। অর্থাৎ কাউকে যদি স্যার বা ম্যাডাম সম্বোধন করে কেউ, এভাবে ডাকে স্যার ম্যাডাম, সেই সময় রিপিটিং ভার্বের পরে রেসপেক্টফুলি ইউজ করতে পারি। প্লিজ কাইন্ডলি থাকলে রিপিটিং ভার্বে অবশ্যই রিকোয়েস্টেড বা বেগড হবে এবং প্লিজ কাইন্ডলি শব্দটি উঠে যায়। প্লিজ এবং কাইন্ডলি কখন ইউজ করা হয়? যখন কাউকে কোনো রিকোয়েস্ট করা হয়। সো যেহেতু রিকোয়েস্ট করা হয় এবং আমরা তখন রিপিটিং ভার্বের পরিবর্তে ইউজ করি রিকোয়েস্টেড, তাই আমাদের আর প্লিজ কাইন্ডলি সেখানে লিখতে হয় না। লেট যুক্ত বাক্যের পরিবর্তন। লেট দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই পরিবর্তন আমরা দুইভাবে করতে পারি। যখন কেউ বলে লেট বা লেট আস, তখন যদি প্রথমে বলে ভার্বের সেন্টেন্সের প্রথমে যদি লেট বা লেটাস থাকে তাহলে আসলে সে কোনো প্রস্তাব বা ইচ্ছা কাউকে বোঝাচ্ছে। তো এটি দুইভাবে পরিবর্তন করা যায়। উদ্দেশ্য, লেট আস বা লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় প্রপোজাল, সে সময়, আচ্ছা প্রপোজাল কি ধরনের? হি সেড লেট আস গো, সে বললো যে চলো আমরা খেলতে চাই। এখানে আসলে প্রস্তাব দেওয়া হয়েছে, চলো আমরা খেলতে চাই। এই প্রস্তাব দেওয়া হলে সে সময় আমরা রিপিটিং ভার্ব ইউজ করি প্রপোজড বা সাজেস্টেড। প্রপোজ নিয়েছি, তারপরে আমরা দ্যাট ইউজ করতে পারি, এবং তারপরে শুড দিয়ে বাক্যটি নিতে পারি, দ্যাট উই শুড। দ্যাট প্লাস সাবজেক্ট, এখানে উই সাবজেক্ট আছে এবং তারপরে শুড, তারপর ভার্ব নিতে পারি। হি সেড লেট আস গো, সে বলল, সে বলেছিল চলো আমরা যাই। এখানে প্রস্তাব দেওয়া হয়েছে, তাই সেটের পরিবর্তে লিখেছি প্রপোজড, হি প্রপোজড। এবার লেট দিয়ে বাক্য শুরু হলে তার একটি স্ট্রাকচার আছে, প্রপোজ দ্যাট নিয়েছি, তারপর একটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি আছে? আস। আস থেকে আচ্ছা এখানে উই হবে। আজ থেকে আমরা এখানে উই, এটা আমি পরে সংশোধন করে দিব। আজ থেকে এখানে নিয়েছি উই। সো মনে মনে ধরলাম যে এখানে উই আছে। উই শুড গো, অর্থাৎ লেট দিয়ে শুরু হলে তারপর প্রপোজ নিলে তারপর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব বেস ফর্ম নিতে পারি। সো হি প্রপোজ দ্যাট উই শুড গো, আমাদের যাওয়া উচিত। দ্বিতীয় নিয়মটি, নিয়মটি হচ্ছে অনুমতি বা ইচ্ছা, পারমিশন, উইশ বোঝালে। পারমিশন বা উইশ বোঝালে তার রিকোয়েস্ট করলে।
হি সেড লেট মি গো, সে বললো লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। এখানে অনুমতি অনুমতি চেয়েছে, তাই অনুমতি চাইলে সেক্ষেত্রে উইস্ট বা রিকোয়েস্ট লিখতে পারে। এবং তারপরে যে স্ট্রাকচার ইউজ করতে পারে সেটা হচ্ছে মাইট বি অ্যালাউড টু। ঠিক এখানে যেরকম আছে দ্যাট সাবজেক্ট, এই ডটের জায়গায় সাবজেক্ট। মানে যেরকম আছে দ্যাট, তারপরে এই ডটের জায়গায় সাবজেক্ট, তারপর মাইট বি অ্যালাউড টু, এই স্ট্রাকচার ইউজ করতে পারি যদি অনুমতি বা ইচ্ছা বোঝায় লেট দিয়ে। হি সেড লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। এখানে অনুমতি চেয়েছে, তাই সেটের পরিবর্তে নিয়েছে রিকোয়েস্টেড দ্যাট। এবার এখানে একটা সাবজেক্ট বসিয়ে দিতে পারি। মি দিয়ে আসলে কাকে বোঝানো হচ্ছে, সে বলেছে তাকে বোঝানো হচ্ছে, এখানে হি নিয়েছি। অ্যান্ড তারপর মাইট বি লাউড, এবার মাইট বি লাউড এটা নিয়েছি। ভার্ব কি আছে গো, এবার গো যেরকম আছে ঠিক সেরকম। এখানে কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা চাইলে দেখতে পারি। টাইপস অফ ইম্পেরেটিভ যদি আদেশ বোঝায়, দ্য অফিসার সেড ওয়েট হিয়ার টিল আই কাম। এখানে ওয়েট ভার্ব প্রথমে আছে, ওয়েট হিয়ার টিল আই কাম, অফিসার বলেছে, যেহেতু অফিসার বলেছে তার মানে একটা আদেশ করেছে, এটা আদেশ করার চান্স অনেকটা বেশি, অনুরোধ করাচ্ছে। তাই এখানে দ্য অফিসার অর্ডার্ড, টোল্ডের সেটের পরিবর্তে লিখেছি অর্ডার্ড, মানে এখানে আদেশ করেছে। দ্যাম টু। এবার আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করি কি টু, ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন হিসেবে আমরা টু ইউজ করি দ্যাটের পরিবর্তে। সো দ্য অফিসার অর্ডার দ্যাম টু ওয়েট হিয়ার টিল হি ক্যান। অনুরোধ বোঝালে দ্য পেশেন্ট সেড প্লিজ কল এ ডাক্তার, এ ডক্টর, এখানে প্লিজ আছে, তার মানে অনুরোধ করা হয়েছে। লিখতে পারি দ্য পেশেন্ট রিকোয়েস্টেড টু কল এ ডক্টর, উপদেশ বোঝানো হলে। দ্য টিচার সেড টু স্টুডেন্ট স্টাডি হার্ড, শিক্ষক সাধারণত উপদেশ দেয়। আর এখানে ভার্বটা প্রথমে আছে স্টাডি। ইমপ্লিটিভ সেন্টেন্সে সবসময় আমাদের মনে রাখতে হবে যে ভার্বটা আসলে প্রথমেই থাকে, তবে এর আগে প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ভার্বটাই প্রথমে থাকে যদি অনুরোধ না বোঝায়। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্টাডি হার্ড। তো এখানে যেহেতু উপদেশ দিয়েছে, এই জন্য অ্যাডভাইসড স্টুডেন্ট টু স্টাডি হার্ড, নিষেধ। হি সেড টু মি ডো নট ফরগেট মি, মানে ডো নট আর নট টু, যদি ডো নট প্রথমে থাকে, ডো নট প্রথমে থাকলে আমরা বুঝতে পারি যে আসলে নিষেধ বোঝানো হয়েছে। তাই এখানে সেড এর বা সেড এর পরিবর্তে লিখেছি ফরগেট, হি ফরগেট মি টু ফরগেট হিম, প্রস্তাব। আর লেট আস বা লেট থাকলে আসলে প্রস্তাব দেওয়া হয়। কারিম সেড টু রাহিম লেট আস প্লে এ গেম, তাই প্রস্তাবের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রপোজড, কারিম প্রপোজ টু রাহিম দ্যাট দে শুড প্লে এ গেম। এবার আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্স কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে পারি। অপটেটিভ সেন্টেন্স কি প্রথমে সেটি জানি। অপটেটিভ সেন্টেন্স মূলত ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, এই ধরনের বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বলে। ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, এই ধরনের সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। রিপিটিং ভার্বের পরিবর্তন, ডিরেক্ট স্পিচে সেড বা সেড টু এর পরিবর্তে রিপিটেড স্পিচ অর্থ অনুসারে উইস্ট বা পেইড বসে। যেমন যদি বাক্যটি ঈশ্বরের কাছে প্রার্থনা বোঝায়, মে গড ব্লেস ইউ, এরকম বাক্য থাকে, তাহলে আমরা লিখতে পারি সেড বা সেড টু এর পরিবর্তে প্রেড। যদি সাধারণভাবে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও, এরকম সাধারণ কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হলে সেখানে সেট বা সেট এর পরিবর্তে উইস্ট বসানো যায়। কিন্তু যদি কারো কোনো কিছু খারাপ কিছু কামনা করে কারোর সম্পর্কে, যদি অভিশাপ দেয়, সেই সময় কার্সড, এই শব্দটি ইউজ করা যায় রিপিটিং ভার্বের জায়গায়। এবং অ্যাসেটিভ সেন্টেন্সের মতো এইখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করতে পারি।
অবজেক্টিভ বাক্যকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করি, অর্থাৎ সাবজেক্টের পরে বার বসে, প্রথমে সাবজেক্ট তারপর বার। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে বার বসে এরকম। যদি মেই থাকে, মেইকে সাধারণত আমরা মাইটে পরিবর্তিত করি। অ্যাসার্টিভ বাক্য গঠনের সময় সাবজেক্টের পরে মাইট বসে। ওকে, এগুলো ছিল অবজেক্টিভের রুলস। এবার দেখি কিছু এক্সাম্পল। সেড টু মি, মে গড ব্লেস ইউ। সে আমাকে বলল যে আল্লাহ তোমাকে মে গড ব্লেস, মে গড ব্লেস ইউ এর বাংলা মানে কি? মে মে গড ব্লেস ইউ, এটার বাংলা অর্থ কি? ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। সো এখানে প্রার্থনা করা হয়েছে, তাই সেটের পরিবর্তে নিয়েছি প্রেড। ই প্রেড, তারপরে দ্যাট কনজাংশন, প্রেড দ্যাট। এবার এখানে মে গড ব্লেস ইউ, সাবজেক্টের জায়গায় আছে গড, কারণ গড ব্লেস করবে। সো গড প্রথমে, তারপর মেয়ের পরিবর্তে মাইট নিয়েছি গডের পরে। অবশ্যই মেয়ের পরিবর্তে মাইট আগে না, সাবজেক্টের পরে। এখানে গডের পরে মাইট নিয়েছি, তারপরে ভার্বের বিশ্রাম, ভার্ব যেমন আছে তেমনি ব্লেস ইউ। আই সেড টু হিম, এখানে আমি বলে রাখি, আমি ভার্বের যে পরিবর্তন হয়, টেন্সের যে পরিবর্তন, সেটা আমি পরে দেখব। আগে আমরা প্রথমে সেন্টেন্স অনুযায়ী কি কি ধরনের চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে এবং কনজাংশনের ক্ষেত্রে, সেগুলো দেখছি। তারপরে আমরা দেখবো যে আসলে টেন্সগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, এবং সেটি মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস নেশন। আই সেড টু হিম, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আমি তাকে বলেছিলাম তুমি জীবনে খুশি হও। এটা আমি কি করেছি? ইচ্ছা পোষণ করেছি। তাই এখানে সেটের পরিবর্তে নিয়েছি উইশড। আই উইশড মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তারপরে দ্যাট। এবার সাবজেক্ট হিসেবে এখানে আছে ইউ, ইউটা নিয়েছি হি, মে থাকাতে মাইট। বাকি পরিবর্তনগুলো আমরা পরবর্তী অংশে দেখব, টেন্স কিভাবে পরিবর্তন হয়েছে সেগুলো। এখন আমরা জাস্ট রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হয় এবং কনজাংশন হিসেবে কি ইউজ করা যায়, কোন ধরনের সেন্টেন্স থাকলে, সেটি দেখছি। দে সেড লং লিভ আওয়ার লিডার। সে তারা বলেছিল যে আমাদের নেতা দীর্ঘজীবী হোক। এখানে দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। They prayed that their leader might live long. তো সবাইকে মনে করিয়ে দিই যে আমরা এই ক্লাসটি একদম ডিটেলসে করছি, একদম ডিটেলসে শিখছি। সো একটু সময় লাগবে, এবং অনেক ছোট ছোট বিষয় আমরা অনেক ভালোভাবে শিখছি, তাই অনেক কিছু জানতে হচ্ছে। এবার আমরা দেখবো টেন্স চেঞ্জিং। নারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে টেন্স চেঞ্জ করা, এবং এটি অনেকে পারে না, এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষায় বেশি নাম্বার কাটা যেতে পারে টেন্স ঠিকভাবে চেঞ্জ করতে না পারলে। টেন্স চেঞ্জের নিয়মগুলো ভালোভাবে শিখবো এখন। ডিরেক্ট স্পিচে, যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে টেন্স পরিবর্তনের কিছু রুলস আছে, সেগুলো দেখব। 1 নম্বর রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডিরেক্ট স্পিচে আমরা ইন্ডিকেট করার সময় পাস্ট ইনডিফিনিট ইউজ করি। হি সেড আই রাইট এ লেটার। এখানে ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচ আছে, আই রাইট এ লেটার, এটা কি টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আই রাইট এ লেটার, আমি কিছু চিঠি লিখি। সো এটা খুব মাঝামাঝি হয় বা বেশিরভাগ সময় হয়ে থাকে। আর এখানে ভার্ব ওয়ান আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় আমরা যখন ইন্ডিকেট করেছি, এটা হয়ে গেছে রট, ভার্বটা রট হয়ে গেছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় পাস্ট ইনডিফিনিট। আবার এইভাবে বলা যায় ভার্ব ওয়ান থাকায় ভার্ব টু। ডিটেলসে বললে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় এখানে আমরা নিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ব্রিফলি বললে হয় ভার্ব ওয়ান থাকায় ভার্ব টু নিয়েছি। টেন্সের পরিবর্তন মানে হচ্ছে ভার্বের পরিবর্তন। তো আমরা যখন বলি টেন্স পরিবর্তন করছি তার মানে ভার্বের পরিবর্তন করছি, এটা মনে রাখতে হবে। আবার বলছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বানাই ইন্ডিকেট করার সময়। এখানে রাইট ভার্ব ওয়ান আছে তার মানে প্রেজেন্ট টেন্স, এবং এটাকে আমরা ভার্ব টু নিয়েছি, হয়ে গেছে পাস্ট টেন্স। রুল টু, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ডিরেক্ট স্পিচে, সেক্ষেত্রে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস তৈরি করি। শি সেড আই এম রিডিং আ বুক, এম প্লাস বার প্লাস আইএনজি, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটাকে আমরা যখন ইন্ডিকেট করেছি এবার পরিবর্তে নিয়েছি ওয়াজ, এবং রিডিংটা একইভাবে আছে, ওয়াজ রিডিং। শি সেড দ্যাট শি ওয়াজ রিডিং আ বুক, সে বলেছিল যে সে আসলে বই পড়ছিল। এখানে এম রিডিং থেকে হয়ে গেছে ওয়াজ রিডিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি থাকে, পাস্ট কন্টিনিউয়াসে থাকে ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকায় আমরা এখানে চেঞ্জ করেছি পাস্ট কন্টিনিউয়াসে। তাই এটা মনে রাখতে হবে যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্ট স্পিচে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করার সময় ইন্ডিকেট করার সময় পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ তৈরি করি। আর যদি সংক্ষেপে মনে রাখি তাহলে এম থাকলে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে পারি। এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়্যার ইউজ করতে পারি। আর এই ভার্বটি একইভাবে আছে। রুল থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এখানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তাই এটাকে আমরা পাস্ট পারফেক্ট তৈরি করেছি, অর্থাৎ হ্যাভ এর জায়গায় হ্যাড। আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি। সো হি সেড দ্যাট হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি নিয়েছি। আচ্ছা, আবারও মনে করে দিই, যদি আমরা টেন্স পরিবর্তন বলতে বোঝানো হয় যে ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচ থাকে রিপোর্টেড স্পিচ, সেটাকে আমরা পরিবর্তন করি। টেন্স মানে এই অংশের টেন্স পরিবর্তন করা, বাইরের কোনো টেন্স আমরা পরিবর্তন করি না। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকায় এর পরিবর্তে ইউজ করেছি পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ফিনিশ থাকায় আমরা নিয়েছি হ্যাড ফিনিশ। উম, যারা ডিটেলসে মনে রাখতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট থাকায় পাস্ট পারফেক্ট নিয়েছি, তারা এইভাবে মনে রাখতে পারো। আর যদি কেউ মনে রাখতে ডিফিকাল্টি ফেস করো, সেক্ষেত্রে এটা মনে রাখলেই চলবে যে হ্যাভ থাকলে হ্যাড নিতে পারি, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড নিতে পারি, আর বাকি ভার্বটা একই রকম থাকে। রুল ফোর, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে হ্যাভ বিন প্লেয়িং, হ্যাভ বিন বার প্লাস আইএনজি আছে এখানে। হ্যাভ বিন বার প্লাস আইএনজি আছে এখানে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা যখন ইন্ডিকেট করেছি এখানে লিখেছি হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, অর্থাৎ এটাকে আমরা বানিয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা সহজভাবে মনে রাখলে বলা যায় যে হ্যাভ থাকাতে হ্যাড নিয়েছি, আর বাকি অংশ একইভাবে লিখেছি। এবার যদি এবার পাস্ট টেন্সে থাকতে পারে, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং স্পিচ যেটা আছে সেটা পাস্ট টেন্সও থাকতে পারে। পাস্ট টেন্সে থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে তৈরি করি। আই ডিড মাই হোমওয়ার্ক, ডিড এখানে একটাই ভার্ব আছে এবং এটা হচ্ছে ডিড। ডিড এখানে আছে ভার্ব টু, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এটাকে আমরা তৈরি করেছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। এখানে ডিডের আমরা একটা হ্যাড নিয়েছি, এবং ডিডের ভার্ব থ্রি হচ্ছে ডান, হ্যাড ডান। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্ট স্পিচে সেই ক্ষেত্রে আমরা তৈরি করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেড আই ওয়াজ রাইটিং এ স্টোরি, ওয়াজ বা প্লাস আইএনজি, অর্থাৎ এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটাকে আমরা পাস্ট পারফেক্টে তৈরি করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই জন্য হ্যাড বিন রাইটিং।
ভাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে নিয়েছি হ্যাড বিন বার প্লাস আইএনজি, আর রাইটিং বার প্লাস আইএনজি আগে থেকে ছিল এটা লিখেছি, এবং এখানে হ্যাড বিন এক্সট্রা। বা এইভাবে তোমরা সহজে মনে রাখতে পারো যে ওয়াজ থাকায় হ্যাড বিন নিয়েছি, এটা হচ্ছে শর্টকাট। নো চেঞ্জ ইন টেন্স, কয়েকটা টেন্স আছে যেগুলোতে আমরা কোনো পরিবর্তন করি না, অর্থাৎ ডিরেক্টে যা থাকে ইনডিরেক্টে ঠিক একই রকম থাকে। ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি থাকে, তাহলে আমরা এর কোনো পরিবর্তন করি না। ডিরেক্ট স্পিচ, শি সেড আই হ্যাড ফিনিশ মাই মিল, হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাই এখানে ইনডিড করার সময় কোনো পরিবর্তন করিনি, হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, হ্যাড ফিনিশড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। He said, I have been writing a book for 2 years. Had been বার প্লাস আইজি, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে নো চেঞ্জ, হ্যাড বিন বার প্লাস আইজি, ইন্ডিকেট করার সময় কোনো পরিবর্তন করা হয়নি, হ্যাড বিন বার প্লাস আইজি আছে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে সেটা আমরা কন্ডিশনাল ইউজ করতে পারি, পাস্ট কন্ডিশনাল ইউজ করতে পারি। ডিরেক্ট স্পিচে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে উইল বা শেল পরিবর্তিত হয়ে উড বা শুড হয়, এটা একটি কন্ডিশনাল ফর্ম। ডিরেক্ট স্পিচ, শি সেড আই উইল গো টু স্কুল টুমরো, এইখানে উইল গো মানে ফিউচার ইনফিনিট আছে, এটাকে আমরা পাস্ট কন্ডিশনাল করতে পারি, মানে উইলটাকে উড বানাতে পারি, তারপর গোটা একইভাবে উড প্লাস ভার্ব ওয়ান। বা এইভাবে বলা যায় যে উইল থাকাতে উড নিয়েছি এবং ভার্বটা একই রকম আছে। আচ্ছা, এগুলো ছিল ডিটেলস টেন্স পরিবর্তনের নিয়ম। যদি তোমাদের কারো টেন্স পরিবর্তনের নিয়মগুলো মনে রাখতে সমস্যা হয়, তাহলে বা করতে সমস্যা হয়, তাহলে শর্টকাটে মনে রাখতে পারো। শর্টকাটে এইগুলো হচ্ছে শর্টকাট ফর চেঞ্জিং টেন্স, একদম শর্টকাট। আর ডিটেলসে বোঝা তোমাকে বাক্য তৈরিতে সাহায্য করবে এবং ফিউচার রিডিং পড়তে বা স্পিকিং ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। কিন্তু যদি তুমি এগুলো মনে রাখতে ডিফিকাল্টি ফেস করো কিংবা পরীক্ষায় খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে চাও শর্টকাটে, তার জন্য এগুলো ফলো করতে পারো। তবে অবশ্যই আমি সবগুলো একদম ডিটেলসে পড়া সহ ডিটেলসে পড়ার প্রতি ফোকাস দিব, কারণ এটা তোমাকে সামনে সাহায্য করবে। তারপর এভাবে মনে রাখতে পারো, যদি আমরা ডিরেক্টে ভার্ব ওয়ান থাকে সেক্ষেত্রে ইনডিরেক্টে ভার্ব টু নিতে পারি, ডিরেক্টে ভার্ব টু থাকলে ইনডিরেক্টে হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে পারি, ডিরেক্টে এম ইজ থাকলে ইনডিরেক্টে ওয়াজ বা ওয়ার নিতে পারি। আচ্ছা, এম ইজ থাকলে ওয়াজ নিতে পারি, আর ডিরেক্টে আর থাকলে ইনডিরেক্টে ওয়ার নিতে পারি, ডিরেক্টে হ্যাভ এস থাকলে ইনডিরেক্টে হ্যাড নিতে পারি, ডিরেক্টে শেল থাকলে বা উইল থাকলে তার পরিবর্তে উড ইউজ করতে পারি। এগুলো ছিল টেন্সের পরিবর্তন। এবার আমরা দেখবো যে আরেকটা ইম্পর্টেন্ট টার্মস ইন দিস কেস, নারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জ অনেক ইম্পর্টেন্ট। পার্সন ঠিকভাবে, পার্সন মানে কি, পার্সন মানে একটা উম, কাজ বা একটা কথা কে বলছে, একটা রিপোর্টিং স্পিচের ভিতর কে কোনো কাজ করছে, কে কি বলছে, কোন ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি। সো এই পার্সন দিয়ে আমরা আসলে বুঝি যে কোন ব্যক্তি বা কে কাজটা করছে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট ফর ন্যারেশন। কারণ পার্সনে অনেক সময় আমরা সমস্যা ফেস করি, পার্সন পরিবর্তন করতে পারি না। পার্সন চেঞ্জের কয়েকটি নিয়ম আছে, এগুলো শিখলে আমরা পার্সনগুলো ভালোভাবে পরিবর্তন করতে পারবো। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, যেমন আই, উই, মাই, আওয়ার, মি, আস, সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হয়। এখানে ডিরেক্টে একটি সেন্টেন্স আছে, হি সেড আই এম ইল। আই এম ইল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। এই সেড, এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে যেই পার্সন আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন আই, এবং এই পার্সন এটি অনুসরণ করে রিপোর্টেড ভার্ব সেড এর সাবজেক্ট, সাবজেক্টকে, অর্থাৎ হি কে। তাই এখানে আইটাকে আমরা হি ধরতে পারি। তাই ইন্ডিকেট করার সময় হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এখানে আই পার্সন ফার্স্ট পার্সন থেকে পরিবর্তন হয়ে থার্ড পার্সন হি হয়েছে, কারণ আইটি হচ্ছে ফার্স্ট পার্সন এবং এটি রিপোর্টেড ভার্ব সেড এর সাবজেক্ট হি কে অনুসরণ করে। তাই এখানে আমরা আই কে হি লিখেছি। সেকেন্ড পার্সন পরিবর্তন, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন, আমরা জানি যে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ বা ইউর, যখন এটি পজিটিভ হিসেবে কাজ করে।
সো যদি সেকেন্ড পার্সন থাকে, সবসময় সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তাকে অনুসরণ করে পরিবর্তিত হয়। শি সেড টু মি ইউ আর রাইট। এখানে রিপোর্টিং স্পিচের ভিতরে সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং এর বাইরে রিপোর্টেড ভার্ব সেড টু এর অবজেক্ট হচ্ছে মি। তো যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন ইউ, ইউ আর সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিচিত হয়, তাই এখানে মি ইউটা হচ্ছে মি অনুসারে পরিবর্তিত হবে। মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই ইউটা হয়ে যাবে ফার্স্ট পার্সন। সো এখানে লিখতে পারি সি টোল্ড মি দ্যাট, ইউটা ফার্স্ট পার্সন হয়ে গেছে মিকে অনুসরণ করে, আই ওয়াজ রাইট। থার্ড পার্সন পরিবর্তন, রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন যেমন হি, শি, ইট, দে, রাহিম, কারিম ইত্যাদি থার্ড পার্সনকে আমি ফার্স্ট পার্সন, আই, উই আমরা, এবং সেকেন্ড পার্সন ইউ, ইউ আর, এগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। হি, শি, ইট, দে, রহিম, করিম ইত্যাদি হচ্ছে থার্ড পার্সন। এবং রিপোর্টেড স্পিচের ভিতরে যে থার্ড পার্সন থাকে সেগুলো কোনো পরিবর্তন হয় না। তাই ডিরেক্টে হি সেড শি ইজ সিঙ্গিং, ইনডিরেক্টে সেটা শি থাকবে কারণ এটা হচ্ছে থার্ড পার্সন। হি সেড দ্যাট শি ওয়াজ সিঙ্গিং। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যে ফার্স্ট পার্সন আই, উই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। কিসের সাবজেক্ট? রিপোর্টেড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এবং সেকেন্ড পার্সন ইউ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এবং থার্ড পার্সন হি, শি, ইট, দেই কোনো পরিবর্তন হয় না। এর বাইরে কিছু মোরাল অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলো পরিবর্তিত হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। ডিরেক্ট স্পিচে যদি ক্যান থাকে সেটাকে আমরা কুড বানাতে পারি, এবং মেই থাকলে মাইট, উইল থাকলে উড, শেল থাকলে উড বা শুড নিতে পারি। তো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো কিছু মোরাল অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলো ইনডিরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে, যেমন কুড, উড, শুড, মাইট, মাস্ট, ওড টু, ইউজ টু। এগুলো থাকলে আমরা কোনো চেঞ্জ করি না, যেরকম আছে ঠিক সেরকমই লিখি। যেমন ডিরেক্ট স্পিচ হি সেড আই কুড সলভ দ্য প্রবলেম, ইনডিরেক্ট স্পিচে লিখেছি হি সেড দ্যাট হি কুড সলভ দ্য প্রবলেম। ওকে, কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে ডিস্টেন্স দূরত্ব, অ্যান্ড টাইম রিলেটেড সময় সম্পর্কিত কিছু শব্দ যেগুলো পরিবর্তিত হয়। হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস। আচ্ছা, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, দিস মানে এটা, দ্যাট মানে ওইটা। দিস এগুলো, দোস ওইগুলো। নাও এখন, দেন তখন, টুডে আজকে, দ্যাট ডে সেদিন, টু নাইট আজ রাত, দ্যাট নাইট সে রাতে, স্টারডে গতকাল, দ্য প্রিভিয়াস ডে আগের দিন, টুমরো দ্য নেক্সট ডে টুমরো আগামীকাল, দ্য নেক্সট ডে পরের দিন, লাস্ট নাইট গত রাত, দ্য প্রিভিয়াস নাইট পরবর্তী রাত, নেক্সট উইক পরবর্তী সপ্তাহ, দ্য ফলোয়িং উইক অ্যাগো বিফোর। তবে মনে রাখতে হবে হিয়ার থাকলে যেমন দিয়ার নেই, দিস থাকলে দ্যাট নেই, ঠিক সেরকম ভাবে দিয়ার থাকলে হিয়ার নেওয়া যাবে না এবং দ্যাট থাকলে দিস নেওয়া যাবে না। অর্থাৎ বিপরীতভাবে কোনোভাবে চেঞ্জ করা যায় না। যেগুলো আছে তার বিপরীত লিখতে পারবো, তবে এগুলো থাকলে এই পাশে ডিয়ার, দ্যাট, দোজ, দেন, দ্যাট ডে, দ্যাট নাইট, দ্য প্রিভিয়াস ডে, দ্য নেক্সট ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য ফলোয়িং উইক বিফোর, এগুলো থাকলে এইগুলো লিখতে পারবো না। This should be remember. Example, direct speech say he said I will leave tomorrow. Indirect speech say he said that he would leave the next day. Tomorrow পরিবর্তে এখানে নিয়েছি the next day. Direct speech she said I live here. Indirect speech she said that she lived there. Here পরিবর্তে there. Direct speech he said I bought this book. Indirect speech he said that he had bought that book. This এর পরিবর্তে that. ডিরেক্ট স্পিচে অনেক সময় গুড বাই এবং গুড মর্নিং ইউজ করা হয়। গুড বাই বিদায় সূচক শব্দ থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তখন আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় টোল্ড বা সেড বা আস্কের পরিবর্তে শুধুমাত্র বেড শব্দটি ব্যবহার করতে পারি। আর গুড মর্নিং বা শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের হিসেবে উইচ ব্যবহৃত হয়। গুড বাই যখন কেউ কাউকে বিদায় জানায় তখন সেড বা টোল্ডের পরিবর্তে বেড শব্দটি ব্যবহৃত হয়। ই সেড টু মি গুড বাই, তো এই সেড টুর পরিবর্তে ইনডিরেক্ট করার সময় এর পরিবর্তে বেড লিখতে পারি, ই বেড মি গুড বাই। সেড টুর পরিবর্তে বেড এবং তারপর অবজেক্ট এবং গুড বাইটা সরাসরি লিখতে পারি, ই বেড মি গুড বাই। গুড মর্নিং যখন কেউ কাউকে শুভেচ্ছা জানায় তখন সেড বা টোল্ডের পরিবর্তে উইশড শব্দটি ব্যবহার হয়। হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এখানে অনেক কিছু হতে পারে, তবে সেই ক্ষেত্রে সেড টুর পরিবর্তে উইশড ব্যবহার করা হয়। থ্যাংক ইউ।
যখন ডিরেক্ট স্পিচে বক্তা থ্যাংক ইউ শব্দটি ব্যবহার করে তখন ইনডিরেক্ট স্পিচে তার থ্যাঙ্কড নামক রিপোর্টিং ভার্বে রূপান্তরিত হয়। ডিরেক্ট স্পিচ হি সেড টু মি থ্যাংক ইউ। আর এখানে আমরা রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে লিখতে পারি থ্যাঙ্কড, তারপর অবজেক্ট। আর কিছু লেখার প্রয়োজন নেই। মাস্টের পরিবর্তন। মাস্ট একটি মোরাল অক্সিলারি ভার্ব, সাধারণত বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বা দৃঢ় বিশ্বাস প্রকাশ করে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে মাস্টের পরিবর্তন দুইভাবে হতে পারে। যখন মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়, কোনো কাজ করতে হবে এরকম বোঝায়। যদি মাস্ট দ্বারা কোনো বাধ্যবাধকতা বা ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয় তবে এটি পরিবর্তিত হয়ে হ্যাড টু হতে পারে। ডিরেক্ট স্পিচে হি সেড আই মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট টুডে। ইনডিরেক্ট স্পিচ হি সেড দ্যাট হি হ্যাড টু ফিনিশ দ্য প্রজেক্ট দ্যাট ডে। এখানে মাস্টের পরিবর্তে হ্যাড টু নিয়েছে। হি সেড আই মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট টুডে। সে বলেছিল আজকে আমার কাজটি শেষ করতে হবে। So, করতে হবে কি প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে, তাই এর পরিবর্তে হ্যাড টু ব্যবহার করেছি। ডিরেক্ট স্পিচ হি সেড আই মাস্ট লিভ টুডে। সে বলেছিল আমাকে আজকে যেতে হবে। এখানে কোনো কিছু করতে হবে বোঝানো হয়েছে, বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। তাই ইনডিরেক্ট স্পিচে শি সেড দ্যাট শি হ্যাড টু লিভ দেন, অর্থাৎ মাস্টের পরিবর্তে হ্যাড টু ইউজ করেছি। তার মানে মাস্ট দিয়ে যখন কোনো কিছু করতে হবে বাধ্যবাধকতা বোঝায় তখন আমরা হ্যাড টু ইউজ করতে পারি। মাস্টের দ্বিতীয় নিয়ম, যখন মাস্ট দ্বারা চিরন্তন সত্য বা দৃঢ় বিশ্বাস বোঝায়। চিরন্তন সত্য মানে হচ্ছে যেগুলো সবসময় হয়ে থাকে বা একদম সত্য কথা, সবসময়ের জন্য সত্য। যদি মাস্ট দ্বারা কোনো চিরন্তন সত্য নিয়ম বা দৃঢ় বিশেষ বোঝানো হয় তবে মাস্ট অপরিবর্তিত থাকে। ডিরেক্ট স্পিচে দ্য টিচার সেড ইউ মাস্ট রেসপেক্ট ইউর ইল্ডার্স। শিক্ষক বলেছেন তোমাকে অবশ্যই তোমার বড়দের সম্মান করতে হবে। এটা একটা চিরন্তন সত্য, এটা সবসময়ের জন্য সত্য, তাই এক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মাস্ট যেমন আছে ঠিক তেমনই থাকে। সো দ্য টিচার সেড দ্যাট উই মাস্ট রেসপেক্ট আওয়ার ইল্ডার্স। একইভাবে হি সেড এভরি হিউম্যান মাস্ট ডাই। সে বলেছিল প্রত্যেক মানুষকে মরতে হবে। এটাও হচ্ছে একটি চিরন্তন সত্য, তাই এই ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত। হি সেড দ্যাট এভরি হিউম্যান মাস্ট ডাই। আচ্ছা, এবার সাধারণভাবে যদি বক্তা স্পিকার এবং শ্রোতার নাম জানা না থাকে, এবং কোনো সর্বনাম ব্যবহারের ফলে সেটি কাকে নির্দেশ করছে তা নিয়ে অস্পষ্টতা আহ, তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তবে অবশ্যই সেই সর্বনামের পাশে বন্ধনীর মধ্যে ব্যক্তির নাম এর প্রথম অক্ষরটি ব্র্যাকেটের ভিতরে বসবে। সেট হি উড গো। এরকম যদি থাকে যে দুইজনই ব্যক্তি পুরুষ এবং এক্ষেত্রে হি দিয়ে কাকে বোঝানো হয়েছে সেটি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমরা নামের প্রথম অক্ষরটি এখানে লিখতে পারি। এখানে রাইম লেখা আছে, এখানে আমরা চাইলে শুধু নামের প্রথম অক্ষরটি আর লিখতে পারি বড় হাতের ক্যাপিটাল লেটারে। এটি মূলত লেখার স্পষ্টতা বজায় রাখার জন্য করে, অর্থাৎ এই প্রোনাউনটি দিয়ে আসলে কাকে বোঝানো হয়েছে সেই জন্য। ইফ আই ওয়ার ইউ, অনেক সময় ডিরেক্ট স্পিচে এরকম লাইন থাকতে পারে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় থাকতাম বা যদি আমি তুমি হতাম। এই অংশটি থাকলে এই অংশটি বাদ দিয়ে মূল কথাটিকে একটি জায়ান্ট বার প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ টু প্লাস বার দিয়ে প্রকাশ করা যায়। ডিরেক্ট স্পিচ হি সেড ইফ আই ওয়ার ইউ আই উড ওয়েট। যদি আমি তোমার জায়গায় থাকতাম বা আমি তুমি হতাম, আমি অপেক্ষা করতাম। তাই এইখানে যেহেতু বলছে যে অপেক্ষা করতাম এরকম একটা ভাব প্রকাশ করছে, অর্থাৎ সেটি তাকে পরামর্শ দিচ্ছে। তাই এখানে আমরা সেট এর পরিবর্তে সাজেস্ট নিয়েছি। সাজেস্টেড পাস্ট টেন্সে আছে এজন্য সাজেস্টেড। এবার বার প্লাস আইএনজি লিখতে পারি যদি এরকম লাইন থাকে ইফ আই ওয়ার ইউ। তাই এখানে বারবার আছে ওয়েট, তো শুধু ওয়েটিং বার প্লাস আইএনজি ওয়েটিং দিয়ে দিয়ে দিতে পারি। একইভাবে শি সেড টু মি ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি। অর্থাৎ এখানে বলছে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি পড়াশোনা করতাম। তাই এখানে মূলত অ্যাডভাইস দেওয়া হয়েছে, এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে উপদেশ দিয়েছে। তাই সেড টু এর পরিবর্তে এখানে অ্যাডভাইসড অবজেক্ট মি। তারপর এই বাক্যটিকে ইনভার্টেড কমার ভিতর যে বাক্যটি আছে সেটিকে সংক্ষেপে লিখেছি টু স্টাডি ইনফিনিটিভ। এখানে চাইলে আমি বার প্লাস সাইন দিতে পারতাম স্টাডিং। অর্থাৎ যদি ইফ আই ওয়ার ইউ দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা মূল কথাটিকে একদম চেয়ার বার প্লাস আইজি বানাতে পারি অথবা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব নিতে পারি। ওকে, এতক্ষণ আমরা বেসিক রুলস শিখলাম যেগুলো হচ্ছে ন্যারেশনের। এবার যখন আমরা প্যাসেজ থেকে ন্যারেশন করবো তার জন্য কিছু স্পেশাল রুলস আছে সেগুলো শিখতে পারি। স্পেশাল রুলস ফর প্যাসেজ ন্যারেশন। আমরা জানি আমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় সাধারণত
প্যাসেজ দেওয়া থাকে এবং সেক্ষেত্রে সেখান থেকে নারেশন চেঞ্জ করতে হয়। অর্থাৎ ডিরেক্ট দেওয়া থাকলে ইনডিরেক্ট করতে হয় এবং ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করতে হয়। সেক্ষেত্রে একটু সমস্যা বেশি হয়, কারণ আমরা যখন পড়ি বা আমরা শিখি তখন আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স শিখি, অর্থাৎ একটা বাক্য থেকে একটা বাক্য শিখি। কিন্তু এখানে প্যাসেজ আকারে থাকে, তো সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট মনে হয় যে কে বক্তা বা শ্রোতা সেটা খুঁজে বের করা যায় না। তাই আমাদের বক্তা বা শ্রোতা সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমেই খুঁজে বের করতে হবে কে কথা বলছে এবং কাকে বলছে। এটা জানা থাকলে প্রোনাউন যেমন আই, ইউ, হি, সি পরিবর্তন করা সহজ হবে। অর্থাৎ কে কথা বলছে, একটা প্যাসেজের মধ্যে কে বলছে এবং কে শুনছে, বক্তা এবং শ্রোতা কে কে সেটি আইডেন্টিফাই করা প্রথমেই ইম্পর্টেন্ট। বাক্যের ধরন, প্রত্যেকটি বাক্যের মুড অনুযায়ী সঠিক রিপোর্টিং বার ব্যবহার করতে হবে। সাধারণ বাক্য যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে সেট, টোল্ড বা স্টার্ট লিখতে পারি। এবং প্রশ্নবোধক বাক্য হলে আস্কড, ইনকোয়ারি লিখতে পারি। এবং আদেশ উপদেশমূলক বাক্য হলে অর্ডার্ড, রিকোয়েস্টেড, আর্জ, অ্যাডভাইস ব্যবহার করার। এবং বিস্ময়সূচক বাক্য হলে এক্সক্লেম, যদি জয়, ক্রাইড আউট এন্ড সর ব্যবহার করা যায়। এগুলো আগেই শিখেছি। টেন্স, টেন্স অনেক ইম্পর্টেন্ট। রিপোর্টিং ভার্বে টেন্স দেখে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যেমন সেড, আস্কড, এক্সক্লেমড বাক্যের শেষে বা মাঝে থাকলে ইনডিরেক্ট স্পিচে তার সাবজেক্ট এর পরে এবং বাক্যের শুরুতে বসাতে হয়। হোয়াট ইজ ইউর নেম, আই আস্ক দ্য বয়। হোয়াট ইজ ইউর নেম, আই আস্ক দ্য বয়। এখানে প্রথমেই স্পিচ, প্রথমেই রিপোর্টেড স্পিচ প্রথমে দেওয়া আছে এবং আই আস্কড দ্য বয়, এবং রিপোর্টেড ভার্ব আস্কড এখানে দেওয়া আছে। রিপোর্টিং ভার্ব আস্কড এখানে দেওয়া আছে। সো আমরা প্রথমে এই সাবজেক্টটি যেরকম দেওয়া আছে আই, এটা যেহেতু ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ রিপোর্টেড স্পেসের বাইরে, তাই এটা যেমন আছে ঠিক সেরকমই আমরা প্রথমে লিখতে পারি, আই আস্ক দ্য বয়। তারপর এই ইনভার্টেড কমার ভিতরে যে স্পেস আছে রিপোর্টিং স্পেস, সেটিকে আমরা পরিবর্তন করতে পারি। হোয়াট ইজ নেম ওয়াজ। আমরা প্যাসেজ যখন করতে চাই তখন দেখেছি কোনো বক্তা পর্ব দুইবার কথা বলে বা কয়েকবার কথা বলে। বক্তা যখন পরবার কথা বলেন তখন তার মনোভাব এবং বাক্যের ধরন অনুযায়ী সেট টোলের পরিবর্তে কিছু নির্দিষ্ট রিপোর্টিং বার ব্যবহার করা হয়। এটি কি বাক্যকে আরো সুন্দর এবং সুস্পষ্ট করে। যদি কোনো বক্তা একসঙ্গে দু তিনটা কথা বলে, পরপর কথা বলে, সেক্ষেত্রে আমরা আবার বলেছেন এরকম প্রকাশ করতে অ্যাডেড বা ফাদার সেড, অ্যাগেন সেড বা অলসো টোল ব্যবহার করতে পারি। যখন বক্তা তার আগের বক্তব্যের সঙ্গে কোনো নতুন বা অতিরিক্ত তথ্য একসাথে দেয়, যোগ করেন। ফর এক্সাম্পল, হি সেড আই এম ট্রাইড, সে বলেছে আমি আমি টায়ার্ড, আমি ক্লান্ত। আই নিড ব্রেক, আমার একটা ব্রেক প্রয়োজন। এখানে দুইটা সেন্টেন্স আছে কিন্তু একই ইনভার্টেড কমার ভিতর, তার মানে এই দুইটি লাইন একজনই বলেছে এবং পরপর বলেছে। তাই এখানে আমরা প্রথমে লিখতে পারি হি সেড হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড অ্যাডেড, যেহেতু আরেকটি নতুন কথা বলেছে একজনই, তাই লিখতে পারি অ্যাডেড। এখানে অ্যাডেড লিখলে সেট বা টোল লেখার প্রয়োজন নেই, কিন্তু অ্যাডেড না লিখলে ফার্দার সেট লিখতে পারি, অ্যাগেন সেট লিখতে পারি, অলসো সেট লিখতে পারি। অ্যাডেড দ্যাট হি নিডেড এ ব্রেক। যদি একই সঙ্গে দুইবার প্রশ্ন করে সেক্ষেত্রে অলসো আস্কড বা অ্যাগেন আস্ক নিতে পারি দ্বিতীয় প্রশ্নটি করার সময়। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। শি অলসো আস্কড ওয়েন উইল ইউ রিটার্ন। অর্থাৎ একই জন প্রশ্ন করছে কোথায় তুমি যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, এবং দ্বিতীয়বার প্রশ্ন করছে ওয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরবে। এক্ষেত্রে প্রথমে লিখছি আস্কড, শি আস্কড ওয়্যার হি ওয়াজ গোয়িং, অ্যান্ড আবার জিজ্ঞেস করছে, তাই এখানে লিখেছি অলসো আস্কড। রিপোর্টিং ভার্বের জায়গায় লিখেছি অলসো আস্কড ওয়েন হি উড রিটার্ন। এবার ইয়েস ও নো এর পরিবর্তন, যখন ডিরেক্ট স্পিচে কোনো প্রশ্নের উত্তরে ইয়েস বা নো থাকে, অর্থাৎ কেউ বলে ইয়েস অথবা নো, তখন ইনডিরেক্ট স্পিচে তা একটি সংক্ষিপ্ত ফ্রেজ বা বাক্যাংশে পরিণত হয় ইয়েস এর পরিবর্তে। যদি উত্তরে ইয়েস থাকে তবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভের পরিবর্তে পজিটিভ লেখা যায়, ব্যবহার করে তা প্রকাশ করা যায়। ডিরেক্ট স্পিচ হি সেড ইয়েস, ইনডিরেক্ট স্পিচে শুধুমাত্র ইয়েস এর পরিবর্তে আমরা লিখতে পারি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো এর পরিবর্তন, যদি উত্তরে নো থাকে তবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বা অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ ব্যবহার করে তা প্রকাশ করা যায়। হি সেড নো, ইনডিরেক্ট স্পিচ হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কিন্তু ইয়েস নো এর পরে যদি অতিরিক্ত কথা থাকলে সে সময় যদি ইয়েস এবং তারপর অতিরিক্ত কথা থাকে তবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করা যায় বা টোল দ্যাট। ডিরেক্ট স্পিচ, হি সেড ইয়েস আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ইয়েস আছে সেই জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক অতিরিক্ত কথা আছে। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক এখানে অতিরিক্ত কথা আছে এই জন্য
and said that he would finish the work। আমরা and said that নিয়েছি, তারপরে এটি আবার নিয়ম অনুযায়ী চেঞ্জ করেছি। একইভাবে নো এর পর যদি অতিরিক্ত কথা থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করা যায়। শি সেড নো আই এম নট ফিলিং ওয়েল, শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড আই সেড দ্যাট হি ওয়াজ নট ফিলিং ওয়েল। প্যাসেজের ভিতর যখন স্যার সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে স্যার বলে ডাকা হয়, যদি স্যার সম্বোধন হিসেবে ব্যবহৃত হয় তাহলে বাকি রেসপেক্টফুলি শব্দটি যোগ করতে হয়। ডিরেক্ট স্পিচ, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার স্যার মে আই কাম ইন, দ্য স্টুডেন্ট আস্ক দ্য টিচার রেসপেক্টফুলি, এখানে স্যারের পরিবর্তে নিয়েছি রেসপেক্টফুলি, অর্থাৎ রিপোর্টিং বারের পরে অবজেক্ট নেওয়ার পর আমরা রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করেছি। সো স্যারের পরে এই সময় রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করা যায় স্যার থাকলে। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে বাই গড, বাই আল্লাহ বা বাই জব থাকলে তার পরিবর্তন। এই ধরনের শপথ বাক্যকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে সাধারণত সুয়ারিং বাই গড বা সুয়ারিং বাই আল্লাহ ব্যবহার করা যায়, অর্থাৎ আল্লাহর নামে শপথ করা হয়েছে। কেউ যখন বলে বাই গড, বাই আল্লাহ, বাই জব, তার মানে সে শপথ করছে। তো এর পরিবর্তে আমরা ইনডিরেক্ট করার সময় সুয়ারিং বাই গড বা সুয়ারিং বাই আল্লাহ লিখতে পারি। ডিরেক্ট, হি সেড বাই গড আই উইল হেল্প ইউ। ইনডিরেক্ট, সুয়ারিং বাই গড হি সেড। আচ্ছা, আমরা এখানে বাই গড শব্দটিকে আগে লিখেছি, সুয়ারিং বা এর পরিবর্তে লিখেছি সুয়ারিং বাই গড। সুয়ারিং বাই গড হি টোল্ড দ্যাট হি উড হেল্প মি। শুধুমাত্র বাই গডের পরিবর্তে এখানে আগে লিখেছি সুয়ারিং বাই গড, এটা আমরা প্রথমে লিখতে পারি। ম্যান সেড বাই আল্লাহ আই এম ইনোসেন্ট, বাই আল্লাহ মানে আল্লাহর নামে শপথ করেছে, তাই এখানে লিখতে পারি সুয়ারিং বাই আল্লাহ দ্য ম্যান টোল্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। যদি বক্তা কাউকে কোনো বিশেষ পদ বা সম্পর্ক বা পরিচয় দিয়ে সরাসরি সম্বোধন করেন বা ডাকে, তখন ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করা যায়। বক্তাকে অ্যাড্রেসিং এরপর যাকে সম্বোধন করা হয়েছে তাকে বসাতে হয়, এরপর অ্যাজ দিয়ে বিশেষ পরিচয় বা পদবিতে ডাকা হয়েছে তা লিখতে হয়। এক্সাম্পল দেখলে আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে। ফ্রেন্ডস, ডিরেক্ট স্পিচে বলছে ফ্রেন্ডস, বন্ধুরা, মানে কাউকে ফ্রেন্ডস বলে ডাকা হয়েছে। লেট আস মুভ ফরওয়ার্ড সেড দ্য লিডার, লেট আস মুভ ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই, সেড দ্য লিডার, লিডার বলেছেন। তার মানে এখানে ফ্রেন্ডস বলে সম্বোধন করা হয়েছে বা ডাকা হয়েছে। এই জন্য এই এতটুকুর পরিবর্তে আমরা ইন্ডিকেট করার সময় লিখতে পারি অ্যাড্রেসিং দেম, কাদেরকে অ্যাড্রেস করা হয়েছে বা কাদেরকে সম্বোধন করা হয়েছে তাদের, তাই এখানে লিখতে পারি অ্যাড্রেসিং দেম। এবার যেই নামে ডাকা হয়েছে বা যা বলে ডাকা হয়েছে তার পূর্বে অ্যাজ বসিয়ে ওই শব্দটি লিখে দিতে পারি। যেহেতু এখানে ফ্রেন্ডস হিসেবে ডাকা হয়েছে, তো এখানে লিখতে পারি অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। তারপর বাকি অংশ, দ্য লিডার, এবার লেট আস মুভ ফরওয়ার্ড, অনুরোধ করা হয়েছে, তাই এখানে আর্জড দেম টু মুভ ফরওয়ার্ড লিখতে পারি। হি সেড মাই লর্ড আই এম ইনোসেন্ট, এখানে মাই লর্ড হিসেবে অ্যাড্রেস করা হয়েছে, তাই লিখেছি অ্যাড্রেসিং দ্য জাজ, জাজকে বলেছে মাই লর্ড, এই জন্য অ্যাড্রেসিং দ্য জাজ অ্যাজ হিজ লর্ড হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল অংশটি বক্তা এবং রিপোর্টিং ভার্বের সাথে থাকে। ইনডিরেক্ট স্পিচে এই অংশটি অপরিবর্তিতভাবে বাক্যের শুরুতে স্থাপন করা হয়। আই ক্যানট ডু দিস, আমি এটি করতে পারবো না। হি সেড, সে বলল, শেকিং হিজ হেড, এখানে শেকিং হচ্ছে বার প্লাস আইনজি, বার প্লাস আইনজি, শুধুমাত্র বার প্লাস আইনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটি হচ্ছে রিপোর্টেড স্পিচের বাইরে আছে। তাই এটি আমরা যখন ইনডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো তখন এটাকে আমরা প্রথমে বসে দিব এবং একইভাবে ঠিক যেমন আছে ঠিক সেরকম ভাবে। সো শেকিং হিজ হ্যান্ড, এটিকে আমরা প্রথমে বসাই দিচ্ছি, শেকিং হিজ হ্যাড। এবার হি এখানে নিয়েছি এবং সেড, তারপর দ্যাট, তারপরে এই অংশটিকে ইনডিরেক্ট করেছি নিয়ম অনুযায়ী, হি কুড নট ডু দ্যাট। অ্যাসার্টিভ বাক্য যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয় তবে ইনডিরেক্ট স্পিচে তা ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। এই ধরনের বাক্য বক্তার বিস্ময় বা সন্দেহ প্রকাশ করে। এই ধরনের বাক্যকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় বাক্যের শুরুতে বিং সারপ্রাইজ বা উইথ সারপ্রাইজ যোগ করা হয়। এরপর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বকে আনস্টে পরিবর্তন করা, বাকি বাক্যটি পরিবর্তন হয়। ওকে, ই সেড ইউ আর গোয়িং অ্যাওয়ে, এই বাক্যটির দিকে লক্ষ্য করলে দেখা যায় ইউ আর গোয়িং অ্যাওয়ে, এটি হচ্ছে এখানে বার প্রথমে বসেনি, বারটি হচ্ছে সাবজেক্টের পরে, তার মানে এটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এখানে আবার একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এরকম যদি থাকে যে একটি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দেখতে কিন্তু তারপরে সেখানে লাস্টে
বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটাকে আমরা ধরে নিব যে সারপ্রাইজ হয়েছে, অর্থাৎ কেউ অবাক হয়েছে তারপরে এই প্রশ্নটি করেছে। তাই প্রথমে আমরা এর পরিবর্তে লিখবো বেইং সারপ্রাইজড। তারপর হি, সাবজেক্ট হিসেবে হি, এবং সেট, এখানে সেটির পরিবর্তে লিখবো আস্কড। তারপর এটি প্রশ্নবোধক বাক্য যেভাবে আমরা পরিবর্তন করি ঠিক সেভাবে পরিবর্তন করেছি। এখানে ইউ আর গোয়িং আওয়ে, এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে নেই প্রশ্ন করার সময়, তাই ইফ নিয়েছি দ্যাটের পরিবর্তে, এবং ইউটা এর পরিবর্তে আই, বিং সারপ্রাইজ হি আস্কড ইফ আই ওয়াজ গোয়িং আওয়ে। আচ্ছা, সো আর থাকলে ওয়াজ এবং গোয়িং আওয়ে। ডিরেক্ট স্পিচে সংক্ষিপ্ত বা অসমাপ্ত বাক্য থাকলে ইনডিরেক্ট স্পিচে তা সম্পন্ন করতে হয়। বক্তার উদ্দেশ্য বা কথার প্রসঙ্গ বুঝে বাক্যটি পূরণ করতে হয়। এক্সাম্পল, ডিরেক্ট স্পিচ, হোয়ার আর ইউ গোয়িং হি আস্কড, টু দ্য মার্কেট আই রিপ্লাইড। তুমি কোথায় যাচ্ছ সে জিজ্ঞাসা করলো। এই বাক্যটি হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্স, এবং টু দ্য মার্কেট, মার্কেটে, এখানে টু দ্য মার্কেট মানে মার্কেটে, অর্থাৎ এখানে সেন্টেন্সটি পুরোপুরি শেষ হয়নি। তাই এটিকে ইন্ডিকেট করার সময় অবশ্যই পুরোপুরি শেষ করতে হবে, পুরোপুরি লিখতে হবে, এবং সেটি আহ, এই প্রথম যে বাক্যটি আছে সেটি বুঝে লিখতে হবে। সো ইনডিরেক্ট স্পিচ, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় আমি যাচ্ছি। আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে টু দ্য মার্কেটের পরিবর্তে লিখেছি আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাচ্ছিলাম। কারণ প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কোথায় যাচ্ছ, তাই সেটা বুঝে আমরা পরবর্তী যে অংশটুকু ছিল সেটাকে পুরোপুরি বাক্যে পরিণত করেছি। নারেশনের পরিবর্তনের সময় যদি বক্তা বা এবং শ্রোতার নাম উল্লেখ না থাকে, তবে বাক্যের অর্থ স্পষ্ট রাখার জন্য দ্য স্পিকার এবং দ্য লিসনার এই পদগুলো ব্যবহার করা যায়। এটি একটি সঠিক এবং সাধারণ নিয়ম। আই এম ইউর ফ্রেন্ডস, এখানে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ, তবে কে বলেছে এবং কে শুনেছে সেটি উল্লেখ করা নেই, এই জন্য এখানে লিখতে পারি যে বলেছে সেই স্পিকার, দ্য স্পিকার টোল্ড, এবং যাকে বলা হয়েছে সে হচ্ছে লিসনার, বা যে শুনেছে সে হচ্ছে লিসনার। তাই এর পরিবর্তে লিখেছি, অবজেক্টের জায়গায় লিখেছি দ্য লিসনার, দ্য স্পিকার টোল্ড দ্য লিসনার দ্যাট হি ওয়াজ হিজ ফ্রেন্ড। ওকে, এগুলো ছিল ন্যারেশনের সম্পূর্ণ নিয়ম, এবং আশা করি একটি ক্লাস করলে ন্যারেশন পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে। এবং নেক্সটের পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো সমাধান করব। আহ, and আশা করি প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করলে ন্যারেশনে একদম এক্সপার্টনেস তৈরি হবে। থ্যাংক ইউ ফর টুডে।